আজকে হচ্ছে 24শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2025-এর 29তম ক্লাস এবং পেনাল কোডের পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব গতদিন যে জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম আলোচনা করেছিলাম, এটা আমরা শেষ করতে পারি নাই। গতদিন মোটামুটি আমরা 93 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। তো ওই 93 ধারা পর্যন্ত আজকে আর আমি রিভিউ করতেছি না, ক্লাস শেষে একেবারে করব। আপাতত আমরা চলে আসি ধারা 94। দেখেন, 94 ধারাটা ভিভিআই। এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বেশ কয়েকবার 94 ধারা থেকে প্রশ্ন এসেছে। আপনাদের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। 94 ধারার যে মূল কথা, সেটা হলো যে যদি কোনো ব্যক্তিকে মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কাজ করানো হয়, তাহলে যারে ভয় দেখাইয়া কাজটা করানো হলো তার কোনো অপরাধ হবে না। অর্থাৎ আমি যদি দেলোয়ারকে বলি যে দেলোয়ার আপনি অমুক অপরাধটা করেন, যদি না করেন দেলোয়ার আপনারে আমি এই তাৎক্ষণিক গুলি করে হত্যা করে ফেলবো, তো তখন উনি মৃত্যুর ভয়ে, ধরেন অমুক একটা ঘুষি দিছে, মৃত্যুর ভয়ে অমুকের বাড়ি চুরি করছে, মৃত্যুর ভয়ে অমুকের চুল ধরে টান দিছে, তাহলে এই যে দেলোয়ারের বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে দেলোয়ার আদালতে বলবে যে ইওর অনার, আমি এই কাজটা করেছি, আমার মৃত্যুর ভয় দেখানো হয়েছিল, এই কারণে আমি এই কাজটা করেছি এবং আমি অব্যাহতি পাওয়ার কি হকদার। দণ্ডবিধির 94 ধারা এই কথাই বলেছে। তাহলে আমার মনে রাখতে হবে কিসের ভয় দেখায় কাজ করলে? মৃত্যুর ভয়। এবং মৃত্যুর ভয়টা অবশ্যই হতে হবে তাৎক্ষণিক। কি বলেন? তাৎক্ষণিক। যদি বলি ভবিষ্যতে মারবো, এটা হইলে হবে না। কি হবে? তাৎক্ষণিক, এই মুহূর্তে এই কাজ করবে, নাহলে কি তো শেষ করে ফেলবো। আচ্ছা, এবার কথা শুনেন। এখন 94 ধারা তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মৃত্যুর ভয় ছাড়া যদি অন্য কোনো ভয় দেখাইয়া আপনারা কাজ করায়, তাহলে কিন্তু আবার আপনি অব্যাহতি পাবেন না। দেলোয়াররা যদি বলি দেলোয়ার আপনারা এই মুহূর্তে গুলি করব, আপনি গিয়ে অমুকের ঘুষিতে একটা দাঁত ফেলে দেন, এবং দেলোয়ার যদি ঠিকই এই মৃত্যুর ভয় পেয়ে অমুকরে ঘুষি দিয়ে দাঁত ফেলে দেয়, তাহলে দেলোয়ার অব্যাহতি পাবে কত ধারায়? 94 ধারায়। কিন্তু দেলোয়াররা যদি আমি বলি যে দেলোয়ার আপনার হাত ভেঙে ফেলবো যদি আপনি অমুকরে ঘুষি দিয়ে দাঁত না ফেলেন, উনি হাত ভাঙার ভয়ে ঠিকই অমুকরে ঘুষি দিয়ে কি দাঁত ফেলে দিছে, বলেন তো এই ক্ষেত্রে 94 ধারায় দেলোয়ার সুবিধা পাবে কিনা? পাবে না, কারণ ওনারে কি ভয় দেখাইছে? মৃত্যুর ভয় দেখায় নাই। অর্থাৎ মৃত্যুর ভয় দেখানো ছাড়া ক্ষতির ভয় দেখান বা অন্য কোনো ভয় দেখাইয়া যদি কাজ করেন, তাহলে যারে ভয় দেখানো হলো সে কিন্তু 94 ধারার সুবিধা পাবেন। বুঝেন কিনা? তাহলে 94 ধারার সুবিধা কে পাচ্ছে? যারে ভয় দেখানো হয়েছে। তার কি দেখাইতে হবে? কিসের ভয় দেখাইছে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। এই জিনিস এইটুক তো বুঝতেন তানভীর? বোঝা গেছে? এখন কথা আছে, 94 ধারায় বলতেছে যে আপনার মৃত্যুর ভয় দেখালেও দুই ধরনের অপরাধ যদি করায় আপনাকে দিয়ে, সেক্ষেত্রে আপনারা যদিও মৃত্যুর ভয় দেখাইছে, তথাপি আপনি 94 ধারার সুবিধা পাবেন না। বুঝছেন? সেই দুইটা অপরাধ হলো খুন। কি বলেন? খুন। আপনারে মৃত্যুর ভয় দেখাইয়া যদি আপনারে দিয়ে কি করায়? খুন করায়, তাহলে যদিও আপনার মৃত্যুর ভয় দেখাইছে, আপনি কি পাবেন না? অব্যাহতি পাবেন না। বুঝেন কিনা? যে মৃত্যুর ভয় দেখাইয়া কয়টা অপরাধ করাইলে আপনি 94 ধারার সুবিধা পাবেন না? কয়টা? দুইটা। একটা হলো কি? খুন। বুঝছেন? দুই নাম্বার হচ্ছে, এই বইতে কি করেন? হবে না, হবে না, এত কাল ধারে বইসা আমি কি আপনাদের বই পড়াই না? বই পড়াই কিনা বলেন? তো তারপরে আবার লিখতে যান কে? পড়েন কে? না, আমার কথার কোনো দাম নাই। আচ্ছা, ও জায়গায় তো আমরা লাইন বাই লাইন পড়াবোই, তারপরে আবার আপনি পড়েন কে? আবার পড়েন তো পড়েন, আবার পরে ধরে ধরে শব্দ করে পড়েন। তাহলে আপনি মনে রাখবেন যে মৃত্যুর ভয় দেখাইলেও দুই ধরনের কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, মানে আপনি অব্যাহতি পাবেন না। এক নাম্বার হচ্ছে যদি খুন করায়, আপনারা মৃত্যুর ভয় দেখায় আপনারা দিয়ে কি করায়? খুন করায়। আর দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ, রাষ্ট্রবিরোধী অপরাধ, যে রাষ্ট্রবিরোধী অপরাধের সাজা হলে মৃত্যুদণ্ড। কি বলেন? রাষ্ট্রবিরোধী অপরাধ, যে রাষ্ট্রবিরোধী অপরাধের সাজা কি? মৃত্যুদণ্ড। বসেন। রাষ্ট্রবিরোধী, আপনার বোধহয় যে আজাদ সাহেব ফোন দিছিল নাকি? হ্যাঁ, বসেন। রাষ্ট্রদ্রোহিতা অপরাধ, বাট রাষ্ট্রদ্রোহিতা শুধু 124A হলে হবে না, 124A এর সাজা কিন্তু মৃত্যুদণ্ড না। 124A এর সাজা আমরা সামনে একটু পরেই পড়বো।
ওটার সাজা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে রাষ্ট্রদ্রোহী অপরাধ হতে হবে, বাট সেটা সাজা কি হতে হবে? মৃত্যুদণ্ড। এই দুইটা অপরাধ যদি আপনারা মৃত্যুর ভয় দেখাইয়াও করায়, তাহলে কি হবে? 94 ধারার সুবিধা আপনি পাবেন না। 94 ধারা আপনি বই পড়ে তো আপনি পড়বেনই, তাহলে আমার কথা এখানে শুনতে কেন আসছেন? আপনি তো আপনি আগে আমি ব্রেনে বসাই দিচ্ছি যে এলো কথা। আমার কথা শোনার পর যখন আমি এই যে জিনিসটা পড়বো, তখন এই জিনিসটা আমার জন্য কি হবে? সোজা হবে। এই তো কথা, এটাই তো কথা বলার আগের উদ্দেশ্য। তাহলে 94 ধারার মূল কথা, যে ওনার একটা কাগজ দেন তো, নতুন একজন আসছে, ওনার একটা কাগজ দেন। 94 ধারার মূল কথা হলো যে কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া তারে দিয়া যদি কোনো অপরাধ করে, তাহলে সেই ওই তারে ভয় দেখানো হলো, যে ভয় পেয়ে কাজটা করলো সে অব্যাহতি পাবে কত ধারায়? 94 ধারায়। তবে সে অব্যাহতি পাবে না যদি সে দুইটা অপরাধ করে। মৃত্যুর ভয় পেয়েও যদি দুইটা অপরাধ করে, সেই দুইটা অপরাধ কি? এক নাম্বার হচ্ছে খুন, দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ, বা সেই রাষ্ট্রবিরোধী অপরাধের সাজা কি? মৃত্যুদণ্ড। ধন্যবাদ। এই হলো মূল কথা। এর পেঁচাইছে, অনেক উদাহরণ দিতে, অনেক কিছু বলছে। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি বইয়ের এক উদাহরণ পড়ে আসবেন, বাট ওদের হালকা একটু পরীক্ষার সময় চেঞ্জ করে দিবে, কিন্তু আপনি ধরতে পারতেছেন না। আপনি ভাবতেছেন যে বইয়ে যা পড়ছি এই জায়গা বোধহয় তাই আসছে, বাট বাস্তবে কিন্তু সেরকম নাও দিতে পারে। এখন আমরা 94 ধারায় আসি। দেখেন, যে কাজ করার জন্য, আন্ডারলাইন করবেন, মৃত্যু ভীতি প্রদর্শন করায় কোনো ব্যক্তিকে কি করা হয়? বাধ্য করা হয়। কি ভীতি? মৃত্যু ভীতি। ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলেও ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। মৃত্যু ভয় দিয়ে যদি, বা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া, সরি এটা একটু আবার পড়েন, মৃত্যু ভয় দিয়ে যদি কি? খুন। খুনটা বললেন। মৃত্যু ভয় দিয়ে যদি কি বলেন? খুন। বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ। শুধু রাষ্ট্রবিরোধী অপরাধী হলে হবে না, রাষ্ট্রবিরোধী অপরাধটার সাজা কি হতে হবে? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে কি হবে না? গণ্য হবে না। এখানে যে ভয় বা হুমকির কথা বলা হচ্ছে, আন্ডারলাইন করবেন, তা তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। অর্থাৎ আপনারে শুধু মৃত্যুর ভয় দেখালেই হবে না, কি 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 হতে হবে? তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। এরূপ এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারার সাধারণ ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারবে না। তাহলে দেখেন, 94 ধারা থেকে অনেকগুলো প্রশ্ন হয় যে 94 ধারায় যারে ভয় দেখানো হয়েছে, কিসের ভয়? মৃত্যুর ভয়। কোন ধরনের মৃত্যুর ভয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় দেখাইয়া অন্য কোনো কাজ করাইলে যারে ভয় দেখালো সে কোনো কাজ করলে, অপরাধ করলে অপরাধ হবে না, বাট সে দুইটা অপরাধ করলে অবশ্যই অপরাধ হবে। কি কি? খুন। আর একটা কি? রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রবিরোধী অপরাধ, বাট যার শাস্তি কি? মৃত্যুদণ্ড। বুঝেছেন কিনা? আচ্ছা, এখন ব্যাখ্যা দেখেন। ব্যাখ্যা, এখানে দুইটা ব্যাখ্যা আছে। এই দুইটা ব্যাখ্যা থেকে একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় 14 বিজেস অথবা পঞ্চম বিজেস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছিল। দেখেন, যে ব্যক্তি স্বেচ্ছায় এবং প্রহরিত হওয়ার ভয়। প্রহরিত মানে কি? ওনার একটা দেন যে আসে নাই। যে ব্যক্তি স্বেচ্ছায় এবং কিসের ভয়ে? প্রহরিত হওয়ার ভয়ে একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে, উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো, শুনেন, একজন আহ ব্যক্তিকে বলা হলো যে একদল ডাকাত এসে বলছে যে তুমি আমাদের সাথে চলো, যদি না যাও হাড্ডি গুড্ডি কিন্তু একেবারে ভেঙে দিব। এবং ডাকাত দলের ভয়ে তো যাবে, এটাই স্বাভাবিক। বলেন তো সে অপরাধ করছে কিনা? অপরাধ করছে। কারণ ডাকাত দল কি তারে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দিছে? তাই নাই। ডাকাত দল কি ভয় দিছে? প্রহরিত হওয়ার ভয় দিছে। শুধু প্রহরিত হওয়ার, প্রহার করার ভয় দিলে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। 94 ধারার সুবিধা পেতে হলে কিসের ভয় দিতে হবে? মৃত্যুর ভয়। তাও এই মৃত্যুর ভয়টা কি ভয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। ধন্যবাদ। ব্যাখ্যা দুইটা দেখেন। যে ব্যক্তিকে একদল ডাকাত কোন অপরাধ সম্পাদনের জন্য, আন্ডারলাইন করবেন, তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে বাধ্য করে। কি ভয় দিছে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। যেমন একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে, কামার চিনেন তো? একজন কামারকে
তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাতগণ তাকে বাধ্য করে। কামারে বলছে যে তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে তোমার এই মুহূর্তে মেরে ফেলবো, আমরা যেখানে ডাকাতি করব সেখানকার আলমারি তালা সিন্ধুক এগুলো ভাঙতে তোমারে লাগবে, তো আমাদের সাথে যেতে হবে, যদি না যাও এখনই গুলি করে কি মেরে ফেলবো। তো এই ক্ষেত্রে কামার এই ধারার অধীন সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবেন। কেন হবেন? কামাররে কি ভয় দেখাইছে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। কিন্তু যদি এরকম হয় যে কামাররে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কামাররেই ওই ডাকাতি সংগঠনকালে একজনকে হত্যা করতে বাধ্য করছে, তাহলে কামার কি 94 ধারার সুবিধা পাবে কিনা বলে? পাবে না, কারণ যদিও তার মৃত্যুর ভয় দেখাইছে তথাপি সে কি কাজ করেছে? খুন করেছে। এই হলো আপনার 94 ধারা। খুবই গুরুত্বপূর্ণ, বিবিআই লিখিত পরীক্ষায় আসতে পারে, প্রিলিমিনারিতে তো আসার অনেক গুলা দেখাই দিলাম যে কোথায় কোথায় থেকে প্রশ্ন হতে পারে। বিথিকা বলেন, 94 ধারায় আমরা কি পড়লাম বলেন? নিজের ভাষায়, একেবারে কোটালি পাড়ার ভাষায় বলেন, বলেন। মৃত্যুর ভয় দেখাইতে হবে, মৃত্যু ছাড়া অন্য কোনো ভয় দেখাইলে হবে না। এবং উম, রাষ্ট্রদ্রোহিতা আর খুনের ভয় দেখায় যদি কেউ কেউ কোনো কাজ করায় তাহলে সেইটা সে রেহাই পাবে না। আর যদি এমনি অন্য কোনো কাজে যদি সে মৃত্যুর ভয় না দেখায়, যদি মারার ভয় দেখায়, তাহলে সেই কাজে সেই অপরাধে সে। হলো না রুবেল, উনার কথা কি হয়েছে বলেন? উনি রুবেল আবার শোনে নাই ওনার কথা। আচ্ছা, এই ওমর ফারুক আপনি বলেন হয়েছে কিনা। আচ্ছা তাহলে আপনি ঠিক করে দেন, কি বলেন? কাজ করায়। দেখেন 94 ধারা আমি খুব সংক্ষেপে 10 সেকেন্ডের মধ্যে বলে দিই। 94 ধারার ক্ষেত্রে ভয় দেখানো হবে মৃত্যুর ভয়, এবং মৃত্যুর ভয় পেয়ে যদি কেউ কোনো অপরাধ করে সে অব্যাহতি পাবে 94 ধারায়। বলবো যে আমারে ভয় দেখানো হয়েছে কিসের ভয়? মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় পেয়ে আমি কাজটা করছি, তো আমি অব্যাহতি পাবো 94 ধারায়। তবে মৃত্যুর ভয় দেখাইয়া আমারে দিয়া যদি দুইটা অপরাধ করায় তাইলে আমি 94 ধারার সুবিধা পাবো না। এক খুন, দুই হলো রাষ্ট্রবিরোধী অপরাধ, বা যে রাষ্ট্রবিরোধীর অপরাধের সাজা কি? মৃত্যুদণ্ড। কথা ক্লিয়ার? আর জি কিছু নাই। স্যার। দেখেন, স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন বলেন, দ্রুত বলেন। আমারে নিয়ে গেল যে তুমি অমুক বাড়ির দরজা জান না, ঠিক মতো আলমারি টালমারি খুলে দিবে, আমার যদি না দাও তোমার আমি হত্যা করে ফেলবো, এখন তাৎক্ষণিক এখনই হত্যা করবো, ঠিক আছে? আমার হ্যাঁ, রাজি হইলো। কিন্তু কিন্তু স্যার ডাকাত দল যায় ওই ওই বাড়িতে কাউকে হত্যা করে ফেললো, তো এখন তো ডাকাত দলের সদস্য হওয়ার কারণে উনি তো গেছে, এই এমনকি এই 94 দেহ অব্যাহতি পাবে কি পাবে না স্যার? পাবে। পাবে স্যার? হ্যাঁ পাবে। এটা জি আপনার স্যার। এই প্রশ্ন আলোচনা সাপেক্ষ, এটা পরে ওই 396 ধারার সময় প্রশ্ন করেন, মনে রেখেন। জি স্যার। ওই এই সময় নষ্ট করতে যাচ্ছি না। দেখেন 95 ধারা দেখেন, সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ নয়। 95 ধারার মূল কথা হলো যে সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ না। সামান্য ক্ষতিকারক কার্য হচ্ছে যে ডাক্তার সরি পিতা যে সন্তানদের শাসন করে, এটা কোনো অপরাধ না। টিচার যে আপনার ছাত্রদের এই শাসন করে, এটা কোনো কি অপরাধ না। একটু আগে বিথিকারে বললাম, এখন বিথিকা যদি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে যে উনি সবার সামনে আমারে মানে ধমক দিতে, তাহলে আমি কিন্তু অপরাধীর হকদার কত ধারায়? 95 ধারায়। বুঝতে পারছেন? তবে যদি এখন এই কথা বলতে গিয়ে যদি এইভাবে বলি যে অনেক শিক্ষক আছে যে ছাত্ররে মারতে মারতে কি একেবারেই মানে খুবই গুরুতর আহত হয়ে যায়, তারা আবার কিন্তু এই 95 ধারার সুবিধা পাবে না। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত বা কোনো ক্ষতি করার ইচ্ছা ছাড়া সংগঠন করা হয় এবং যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। বিচারিক নজির দেখেন, পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে বা গালাগালি করলে তা কি অপরাধ নয়? কেননা পারিবারিক জীবনে এরূপ ঘটনা অতি তুচ্ছ এবং কি সাধারণ ঘটে। এখন কাউরে গিয়ে একটা চর দিয়ে চড়ে আবার বললেন না যে তোমার তো হত্যা করতে চাইছিলাম,
থাবা দিয়ে গেলাম, এটা সামান্য ক্ষতিকারক কার্য, আপনি অব্যাহতি পার হকদার কত দাঁড়ায়? 95 দাঁড়ায়। বললেন যে স্যার তো প্রায় টাকা দিয়ে দিছি, একটু বাকি আছে, এটা আর নাই দিলাম, তো এটা সামান্য ক্ষতিকারক কার্য, অব্যাহতি পার হকদার, এইভাবে আবার বললেন না। আচ্ছা, তো তাহলে দেখেন, আমি একটু আপনাদের, আমরা 76 থেকে 95 পর্যন্ত প্রতিটি ধারা পড়েছি, এবং আপনারে আমি একটু মনে করাই দিই, খুব সংক্ষেপে সংক্ষেপে আপনাদের মনে করাই দিই, তারপরে আমরা 100 মানে 96 থেকে আবার 106 পড়বো। সাধারণ ব্যতিক্রম, এটা আছে দণ্ডবিধির কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। কত ধারা থেকে কত ধারা? 76 থেকে 106। প্রথমে আমরা যেটা পড়বো, মানে কতদিন পড়েছিলাম, 76 এবং 79। 76 এবং 79, 87 বলেন কেন? 76 এবং 79, আমরা জানি আইনগত ভুল করলে, সরল বিশ্বাসে যদি আপনি আইনগত ভুল করেন আপনি অব্যাহতি পাবেন না, কিন্তু সরল বিশ্বাসে যদি কি করেন, ঘটনাগত ভুল করেন, আপনি অব্যাহতি পাবেন। যেখানে আমরা 76 ধারায় পড়েছিলাম যে যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে আহ ঘটনাগত ভুল করে, নিজেকে আইন দ্বারা বাধ্য হয়ে, নিজেকে কি আইন দ্বারা বাধ্য বলে, বাউন্ড বাই ল, সেখানে ছিল যে এক পুলিশ একজনের ধরতে গিয়ে আরেকজনকে ধরে নিয়ে আসছে, বা উপরস্থ কর্মকর্তার নির্দেশে সৈনিক জনতার উপর গুলি চালাইছে, তাহলে পুলিশ বলেন আর সৈনিক বলেন, এরা তো বাধ্য হয়ে ঘটনাগত ভুলটা করেছে, তারা অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 76। 76 আর 79 অলমোস্ট সেম, পার্থক্য হলো 76-এ কাজটা করেছিল আইন দ্বারা বাধ্য হয়ে, আর 79-তে কাজ করছে আইন দ্বারা কি সমর্থিত হয়ে। ওই যে আরিফ সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উনি দেখলেন যে দুইজনে মারামারি করতেছে, তো একজন ঘুষি দিয়ে আর একজনকে বেহুশ করে ফেলছে, অজ্ঞান করে ফেলছে, যে ঘুষি দিছে আরিফ সাহেব তারে ধরে থানায় নিয়ে গেছে। তো আরিফ সাহেব বললো যে অপরাধ করছে, ওরে ধরে নিয়ে আসছি, ফৌজদারি কার্যবিধির 59 ধারা আমার ক্ষমতা দিছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আমল যোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ। এখন যারে ধরে নিয়ে গেছে সে আবার বলতেছে যে আপনি আমার ধরে এনে ভুল করছেন কেন? কারণ আমি তো আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিলাম, তো আমিও তো কোনো অপরাধ করি নাই। তো আরিফ সাহেব বলতেছে যে আমিও অপরাধ করি নাই, আমি অব্যাহতি পাবো দণ্ডবিধির কত ধারায়? 79 ধারায়, কারণ আমি নিজের আইন দ্বারা সমর্থিত হয়ে এই ঘটনাগত ভুলটা করেছি সরল বিশ্বাসে। মনে আছে কিনা? 77 ধারায় পড়েছিলাম আমরা যে বিচারকের কার্য, বিচারক তার বিচার কার্য পরিচালনাকালে যদি কোনো সরল বিশ্বাসে তার এখতিয়ারাধীন মনে করে যদি কোনো ভুল করে, তাহলে বিচারক, সেই বিচারকটা দেওয়ানি মামলার বিচার হোক, সেটা কি ফৌজদারি মামলার বিচার হোক, সে অব্যাহতি পাবে দণ্ডবিধির কত ধারায়? 77 ধারায়। 78 ধারায় বলেছিল যে আদালতের নির্দেশ অনুসারে যদি কোনো কর্মকর্তা কোনো কাজ করে, সে তো সরল বিশ্বাসেই করেছে এবং সে ভেবেছে যে আদালতের এই বিষয়ে এখতিয়ার আছে, তাহলে জল্লাদ আদালতের রায় অনুযায়ী ফাঁসি দিল, পরে জানা গেল যে ওই আদালতের ফাঁসি দেওয়ার মানে ক্ষমতাই নেই, তাহলে জল্লাদ অব্যাহতি পাবে কত ধারায়? 78 ধারায়। ধন্যবাদ। 80 ধারা, 80 ধারায় বলেছে যে আইনানুগ দায়িত্ব পালনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি তার সতর্কতার কোনো অভাব না থাকে, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 80 ধারায়। কুঠার দিয়ে কাঠ কাটতেছিল, এমন সময় কুঠার ছুটে গিয়ে পাশে একজন আহত হইতে বা মারা গেছে, তাহলে কাঠুরিয়া তিনি অব্যাহতি পার হকদার কত ধারায়? 80 ধারায়, যদি তার সতর্কতার কোনো কি না থাকে, অভাব না থাকে। 81 ধারা, আপনাদের মনে থাকা উচিত যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য যদি ক্ষুদ্রতর ক্ষতি করে নিরুপায় হয়ে সরল বিশ্বাসে, জাহাজ এক সাইডে নোঙর ফেলা দরকার, হয় ডানে না হলে বামে, ডানে আছে 20 জনের একটা ট্রলার, বামে আছে 2 জনের একটা নৌকা, কিন্তু জাহাজের ক্যাপ্টেনের বা যিনি জাহাজ চালাচ্ছেন তার কোনো এখানে কোনো ত্রুটি ছিল না, তিনি যে কোনো একদিকে তার যাওয়া দরকারি, এবং তিনি যদি বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ওই নৌকাকে ক্ষতি করে, তাহলে তিনি অব্যাহতি পাওয়ার হকদার কত ধারায়? 81 ধারায়। 82 ধারা, 9 বছরের কম বয়স্ক শিশু কোনো অপরাধ করলে সেটা কি হবে না? অপরাধ হবে না, যে কোনো অপরাধ, কারণ এটা হলো কনক্লুসিভ প্রুফ, আইনে তারে অব্যাহতি দিয়েছে। এবং দণ্ডবিধির 82 ধারা সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? 2004 সালে। এখানে আগে ছিল 7 বছর, এখন কত? 9 বছর। 9 বছরের কম। এখন যদি কেউ আবার বলতে পারেন যে স্যার এক্সাক্ট 9 ইয়ার্স হলে কি হবে, যদি কারো বয়স পুরোপুরি 9 বছর হয়, সে কিন্তু 82 ধারার সুবিধা পাবে না। 83 ধারা, যার বয়স 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, কিন্তু অপরিণত বোধ শক্তি সম্পন্ন। ক্লাস করাতে গিয়ে আমি মাঝে মাঝে আপনাদের অপরিণত বোধ শক্তি সম্পন্ন কয়েকজনকে পাই, প্রতি ক্লাসে এক একজনকে পাই, যদিও আপনাদের বয়স 12 বছরের বেশি হয়ে গেছে, আপনারা কিন্তু 83 ধারার সুবিধাও পাবেন না, তো সাবধান। আচ্ছা, 84 ধারায় বলছে যে উন্মাদ এবং অপ্রকৃতস্থ, আপনারা যেটা পেতে পারেন, আপনারা আবার উন্মাদ অপ্রকৃতস্থ ক্যাটাগরিতেও ফেলানো যায় না আপনাদের, কারণ আপনারা জাতে মাতাল তালে ঠিক। তো এ কারণে
উন্মাদ বা অপ্রকৃতস্থ অবস্থায় যদি কেউ কোনো ভুল করে তাহলে সে অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 84 দাঁড়ায়। তবে ওই কার্য সংগঠনকালে অবশ্যই তাকে উন্মাদ বা অপ্রকৃতস্থ হতে হবে। 85 এবং 86 দ্বারা দুইটা একসাথে মনে রাখেন, আলাদা আইডেন্টিফাই করার দরকার নাই। যে মাদক দ্রব্য মানে নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ কোনো অপরাধ করে, তার অনিচ্ছাকৃত অপরাধ হলে সে রেহাই পাবে, ইচ্ছাকৃত অপরাধ হলে রেহাই পাবেন। এই হলো 85, 86, 87, 88, 89। এই তিনটা ধারায় প্রতিফলিত হয়েছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, মানে যে সম্মতি দেয় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। 87 ধারায় 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে ওসি খেলার জন্য আসছিলেন। যেরকম আপনারা সবাই 18 বছরের বেশি, আপনাদের সম্মতি নিয়ে আমি বার কাউন্সিলের এমসিকিউ খেলার জন্য এই জায়গা আসছি। এখন কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমি কিন্তু ফাউল প্লে করি নাই, আমারে দায় দিতে পারবেন না। এটা হলো কত? 87। 88 ধারায় বলেছে যে 12 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির সম্মতি নিয়ে ডাক্তার যদি সরল বিশ্বাসে মঙ্গলার্থে কোনো কাজ করে তাহলে ডাক্তারের দায় দেওয়া যাবে না যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। তো এখানে একটা মনে রাখেন যে 88 ধারা যদিও ডাক্তারের উদাহরণ, কিন্তু তার মানে এই না যে ধারা শুধু ডাক্তারের জন্যই প্রযোজ্য। 89 ধারায় বলেছে যার বয়স 12 বছরের কম, অথবা যার বয়স 12 বছরের বেশিও হতে পারে, বাট সে হলো কি মানে অপ্রকৃতস্থ। তো তার অভিভাবকের সম্মতি নিয়ে, অভিভাবকের সম্মতি নিয়ে যদি কোনো ডাক্তার ধরেন সরল বিশ্বাসে কোনো অপরাধ মানে অপারেশন করেছে, পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে অব্যাহতি পাওয়ার হকদার ডাক্তার সাহেব কত ধারায়? 89। তাহলে 88 ধারায় সম্মতি দিছিল ওই 12 বছরের বেশি বয়স্ক ধরেন পেশেন্ট, আর 89 ধারায় সম্মতি দিছিল কে? ওই তার অভিভাবক, তার অভিভাবক। আচ্ছা, 88 এবং 89 এর উল্টা হচ্ছে কত? 92, যেখানে বলেছে যে কারো সম্মতি নেওয়ার কোনো সুযোগ ছিল না। কিভাবে? যে ওই বেশ কয়েকটা উদাহরণ আমি দিয়েছিলাম যে হঠাৎ সড়ক দুর্ঘটনা হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার সাহেব অপারেশন করতে গেছে, এখন রোগী অচেতন অবস্থায় আছে, রোগীর কোনো অভিভাবকও নাই, কিন্তু এই মুহূর্তে তার মাথায় একটা গুরুত্বপূর্ণ অস্ত্র অপারেশন করা দরকার। তাহলে এই মুহূর্তে যদি ডাক্তার সরল বিশ্বাসে কোনো অপারেশন করে তাহলে ডাক্তারের দায় দেওয়া যাবে না কত দ্বারা? 92। এবং এর আরো কয়েকটা উদাহরণ আমরা পড়েছিলাম, ওই যে ছাদের উপর থেকে নিক্ষেপ করতে, আগুন ধরছে, কম্বলের উপর না পড়লে তারে কোনো দায় দেওয়া যাবে না। তারপরে বাঘে নিয়ে গেছে কোনো মানুষকে বা শিশুকে, তাহলে বাঘরে যদি গুলি করে কিন্তু গুলিটা যদি কার ওই শিশুর লেগে যায় সেও অব্যাহতি পাবে কত ধারায়? 93 ধারায়। 90 ধারায় বলেছিল যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, এটা ব্যতিক্রম 90 ধারায়, মানে কোন কোন গুলো সম্মতি না? ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি, মিথ্যা বা বর্ণনা দিয়ে প্রদত্ত সম্মতি, মাতাল অবস্থায় 12 বছরের কম, এইগুলা আর কি। তো ওই যে সাপুড়িয়ার উদাহরণ মনে আছে? আচ্ছা, 91 ধারায় বলেছে যে যা শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো তা সেটাকে কি দিতে পারে না? বৈধতা দিতে পারে না, যেরকম মিসক্যারিজ বা গর্ভপাত। 92 ধারা তো পড়ছি। 93 ধারায় বলেছে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ ইজ নট এন অফেন্স। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, ডাক্তার এসে রোগীরে বলছে আপনি আর বাঁচবেন না, আপনি তো ক্যান্সারে আক্রান্ত, তো রোগীর এই কথা শুনে উনি ওই মুহূর্তেই মারা গেছে, ডাক্তার যদি সরল বিশ্বাসে বলে থাকে ডাক্তার কি অব্যাহতি পাওয়ার হকদার। 94 ধারা আজকে পড়লাম, মৃত্যুর ভয় দেখায় কোনো অপরাধ করাইলে যে ভয় পেয়ে অপরাধটা করেছে সে অব্যাহতি পাবে 94 ধারায়। তবে মৃত্যুর ভয় দেখে কোন ধরনের অপরাধ করলে অব্যাহতি পাবে না? রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ, যে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের সাজা কি? মৃত্যুদণ্ড। আর 95 ধারায় বলেছে হালকা ক্ষতিকারক কার্য কোনো অপরাধ না। এই সবগুলোই আপনার পড়তে হবে, কোনোটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, এবং খুব সোজা করে বলা হয়েছে। যে বুঝেন নাই সেই ক্লাস লেকচার আরো একবার দেখবেন। আচ্ছা, আমরা আইন পাঠে চলে যাই। দেখেন, আচ্ছা, আমাদের এই চতুর্থ অধ্যায় বা জেনারেল এক্সেপশনের দুইটা ভাগ। প্রথম ভাগ আমরা আলোচনা করছি 76 থেকে 95, দ্বিতীয় ভাগ দেখেন ব্যক্তিগত প্রতিরক্ষা বা প্রাইভেট ডিফেন্স, এটা আলোচনা করেছে 93 থেকে 106। 93 থেকে 106। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? জি, বসেন। মহাবিশ্বাস কোন বিশ্ববিদ্যালয়? স্টেট ইউনিভার্সিটি। এবার কি পরীক্ষার্থী? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আস্তে আস্তে করলেই হবে। আপনি কি ওই কোনো বই এনেছেন?
আপনার কি রেজিস্ট্রেশন হয়েছে? রেজিস্ট্রেশন হয়েছে ইনকিউবেশনের? আচ্ছা, তাহলে আশেপাশের একজনের বই একটু দেখেন, একটু ওনারে আপনারা একটু সহযোগিতা করেন। আচ্ছা, ব্যক্তিগত প্রতিরক্ষা, প্রাইভেট ডিফেন্স, 93 থেকে কত ধারা? 106 ধারা। আমাদের দণ্ডবিধির 96 থেকে 106 ধারায় ব্যক্তিগত প্রতিরক্ষা বা কোথাও কোথাও আত্মরক্ষাও বলে, বাট ইংরেজিতে বলে প্রাইভেট ডিফেন্স। বাংলায় ব্যক্তিগত প্রতিরক্ষা বলে আর আত্মরক্ষাও বলে, কিন্তু ইংরেজিতে কি বলে? প্রাইভেট ডিফেন্স। তো একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিয়ে দেখেন যে ব্যক্তিগত প্রতিরক্ষা দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে, আন্ডারলাইন করবেন, অন্যের আক্রমণ হতে নিজের দেহ এবং সম্পত্তি রক্ষা করা। 96 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ না। 3টে স্টার দেন। 93 ধারায় বলা হয়েছে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ না। ব্যক্তিগত প্রতিরক্ষা আসলে কি? ব্যক্তিগত প্রতিরক্ষা হলো, যদি আপনারা কেউ আঘাত করতে আসে, ওই আঘাত থেকে বাঁচার জন্য পাল্টা আঘাত করার ক্ষমতা আপনার আছে। কি বলেন? যদি আপনারা কেউ কি করতে আসে, আঘাত করতে আসে, ওই আঘাত থেকে বাঁচার জন্য পাল্টা আঘাত করার ক্ষমতা আপনার আছে, এবং এটা কি হবে না? অপরাধ হবে না। আপনারা যদি কেউ ঘুষি দিতে আসে, ওই ঘুষি থেকে বাঁচার জন্য তারে পাল্টা ঘুষি দিলে কি হবে না? অপরাধ হবে না। ইভেন আপনারা যদি কেউ হত্যা করতে আসে, যদি তারে আপনি হত্যা করেন, আপনার কি হবে না? অপরাধ হবে না। এখন এই আত্মরক্ষার অধিকারটা আমি কখন প্রয়োগ করতে পারবো? এটা বলছে নিজের দেহ, সম্পত্তি, নিজের দেহ বা সম্পত্তি। 97 ধারায় বলছে এটা আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে। 97 ধারা বলছে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। তার মানে বিভিন্ন সিনেমায় যে যখন দুষ্কৃতিকারীরা কাউরে অ্যাটাক করে, নায়ক যে যে বাঁচায়, তাহলে এই জায়গায় নায়কের কোনো কি হয় নাই? অপরাধ হয় নাই। যদিও আজীবন পুলিশ এসে বলে আপনি আইন হাতে তুলে নিয়েছেন কেন? ঠিক আছে, পুলিশ এসে কি বলে? আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, কিন্তু নায়কের তো আইন জানা নাই। নায়ক বলতো যে আমি তো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি, আপনি দণ্ডবিধির 97 ধারা দেখেন। আপনি বড়জন আমার এইটা বলতে পারেন যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যে ততটুকু দরকার তার চেয়ে একটু বেশি প্রয়োগ করে ফেলছি কিনা। কিন্তু তারা যদি কাউরে মারতে আসে, তাকে মারার ক্ষমতাও আছে, কারণ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজের দেহকে, অন্য দেহ, নিজের সম্পত্তি কি অন্যের সম্পত্তি। আচ্ছা দেখেন, তো আমরা 97 ধারাটা একটু করবো। দেখেন, যে ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, এই ব্র্যাক দেখেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। শরীরও কি সম্পত্তি। 97 ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় অন্যের আক্রমণ হতে, এই যে আন্ডারলাইন করেন, নিজের বা অন্যের দেহ রক্ষা করতে। আর একটা কি? নিজের বা অন্যের সম্পত্তি। নিজের বা অন্যের দেহ, নিজের বা কি অন্যের সম্পত্তি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, নিজের দেহ বা অন্যের দেহ, নিজের সম্পত্তি বাকি অন্যের সম্পত্তি, কত ধারায় বলেছে? 97 ধারা। এইভাবেই প্রশ্ন আসছে। বিশেষ করে 96 ধারা আসতে পারে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ না, কত ধারায় বলেছে? 96 ধারা। এবং 97-তে আসতে পারে, এইভাবে আসবে যে আত্মরক্ষার অধিকার কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়? কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে, দুইটা নিজের ক্ষেত্রে। দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের অন্যের সম্পত্তি। সম্পত্তি। আচ্ছা, আমরা 98 ধারায় চলে আসি। দেখেন, 98 ধারায় বলেছে যে শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা। দণ্ডবিধির 98 ধারায় আন্ডারলাইন করবেন, অপরিণত বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি, এবং আন্ডারলাইন করবেন অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটার অর্থ কি একটু ব্যাখ্যা দিই, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আপনারে যদি কোনো শিশু, ধরেন আপনারে ওই একটা ছুরি দিয়ে কোপ দিতে আসছে, ধারালো কোনো অস্ত্র দিয়ে আপনারে কি কোপ দিতে আসছে, এখন শিশুর বয়স যদি 9 বছরের কম হয়, শিশুর কিন্তু আপনি যদি মারাও যান, শিশুর কি হবে না? কোনো অপরাধ হবে না, কারণ শিশু অব্যাহতি পাবে দণ্ডবিধির কত ধারায়? 83 ধারায়। আবার রাস্তার পাগল বা যে কোনো একজন উন্মাদ ব্যক্তি হঠাৎ করে আপনার মাথায় বাঁশ দিয়ে একটা বাড়ি দিতে আসছে, তো
সে যদি বাড়ি আপনারা দিয়েও ফেলে, তার তো সে তো অপ্রকৃতস্থ, তার কোনো অপরাধ হবে না, সে অব্যাহতি পাবে দণ্ডবিধির কত দাঁড়ায়, 84 দাঁড়ায়। কিন্তু তার মানে সে শিশু বা সে পাগল বলে কি আপনি বাড়ি খাবেন? না, তার আঘাত থেকেও বাঁচার অধিকার আপনার আছে। তাতে সে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি হোক, শিশু হোক, পাগল হোক, যেই হোক না কেন, এই শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধেও যে আত্মরক্ষার অধিকার আছে, এটা বলেছে কত ধারায়, 98 ধারায়। 98 ধারা। তাহলে আমরা 3টা ধারা জানলাম, দেখেন, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না, কত ধারা, 96। আত্মরক্ষার অধিকার 2টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এখন বিথিকা আবার বলবে স্যার বললেন দি 4টা, 4টে বলছি, নিজের দেহ বা অন্যের দেহ এটা হলো 1, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি 2, নাকি? 98 ধারায় বলেছে পাগল বা অপ্রকৃতস্থ বা শিশুর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে, কত, 98। ধন্যবাদ। 99 দেখেন, যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই, মানে 99 ধারায় বলে দিছে, যদিও 97 ধারায় বলেছে যে মানে 96 ধারায় বলেছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কোনো কাজ কি অপরাধ হবে না, 97তে বলেছে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। কিন্তু 99 ধারায় বলেছে যে 4টা ক্ষেত্র আছে, এই 4টা ক্ষেত্রে আপনি কখনোই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। যদি এই 4টা ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেন, তাহলে আপনি জেনারেল এক্সেপশনের সুবিধা পাবেন না, আপনি অপরাধ করেছেন বলে কি হবে, গণ্য হবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আত্মরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, কত ধারায় আছে, 99 ধারায়। কয়টা ক্ষেত্রে, 4টা 4টা। ক্ষেত্রে। একটু পড়বো, দেখেন, পদাধিকার বলে সরল বিশ্বাসে, আন্ডারলাইন করবেন, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কর্ম বল দিবেন যা গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না, সেক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না। অর্থাৎ সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে সে এমন একটা কাজ করতেছে, যে কাজটা আপনি একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনার মৃত্যুর আশঙ্কাও সৃষ্টি করে নাই, আবার কি গুরুতর আঘাতের আশঙ্কাও সৃষ্টি করে নাই, তাহলে ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার কি থাকবে না। গ্রেফতার করার সময় পুলিশ যদি আসামিরে ঘুষি দিয়ে ফেলে দেয়, না হলে তারে গ্রেফতার করা যাচ্ছে না, বা তারা একটা চর থাবড় দিছে, তাহলে বলেন তো আসামির কি পুলিশের বিরুদ্ধে পুলিশে পাল্টা ঘুষি দেওয়ার অধিকার আছে কিনা? তার অধিকার থাকতো যদি সেটা কি হতো, মৃত্যুর আশঙ্কা বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করতো। তাহলে সরকারি কর্মকর্তা যদি সরল বিশ্বাসে এমন কোন কাজ করে যা গুরুতর আঘাতের আশঙ্কাও সৃষ্টি করে নাই, মৃত্যুর আশঙ্কাও কি সৃষ্টি করে নাই, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির আত্মরক্ষার অধিকার থাকবে না। 1। 2 নম্বর দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সম্পাদিত কোনো কার্যর ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না। সরকারি কর্মকর্তা যদি কাউকে কোনো নির্দেশ দেয়, তাহলে ওই নির্দেশ অনুযায়ী যদি কোনো কাজ করা হয়, সেই নির্দেশে ওই ব্যক্তি কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার থাকবে না। কিভাবে, ধরেন যদি আমি এইভাবে দেই যে সরকারি কর্মকর্তা নির্দেশ দিয়েছে কারো সম্পত্তি ক্রোক করার জন্য, কারো সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য, এখন আপনি কি বলবেন যে আমার সম্পত্তি ক্রোক করা যাবে না বা বাজেয়াপ্ত করতে দিব না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ তার বিরুদ্ধে করতে পারবেন? পারবেন না, কারণ সেই কাজটা করতেছে কার আদেশ অনুসারে, সরকারি কর্মকর্তার আদেশ অনুসারে। তাহলে এই জায়গায় 2টা বিষয় আছে, 1, সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে এমন আঘাত করছে যে যেটা মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে নাই। 2, সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কোনো কাজ করে সেই ক্ষেত্রেও কি হবে না, আত্মরক্ষার অধিকার থাকবে না বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে না। 3 নম্বর দেখেন, যে সকল ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, সরকারি কর্তৃপক্ষ গুলোর আশ্রয় লাভের সময় থাকে, এই ভাষাটা একটু উল্টা হয়ে গেছে, যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট হলে ভালো হয়, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের, গুলোর কেটে নিকট লেখেন, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভে সুযোগ থাকে বা সময় থাকে, সেসব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না। আপনারে একজন মারতে আসতেছে, আপনি এই মুহূর্তে পুলিশের কাছে আশ্রয় লাভের আপনার কি আছে, সুযোগ আছে, তাহলে আপনার নিজে নিজে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার কি দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে আপনি, যেহেতু আপনার আইনানুগ কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ আছে, আপনার ওই জায়গায় গিয়ে কি আশ্রয় নিতে হবে। 4 নাম্বার দেখেন,
প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এটার অর্থ হলো আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। আপনারা যদি কেউ একটা থাপ্পড় দিতে আসে, আপনার অধিকার আছে তাকে একটা পাল্টা থাপ্পড় দেওয়ার, কিন্তু তারে আপনি গুলি করে মেরে ফেলবেন, তাহলে কিন্তু আপনি আত্মরক্ষার যে সুবিধা এটা আপনি পাবেন না। তাহলে আমার আচ্ছা, নায়ক অতিরিক্ত ক্ষমতা কোন সময় প্রয়োগ করে দেই বলেন তো, আপনি বলেন বলেন। আচ্ছা জি, আচ্ছা থামেন। তাহলে যে জিনিসটা আমার মনে রাখতে হবে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। কত ধারায় বলেছে? সরকারি 99 কর্ম, ধারা। সরল বিশ্বাসে কোনো আঘাত করলে যেটা মৃত্যু বা গুরুতর আঘাতের সৃষ্টি করে না। এক, সরকারি কর্মকর্তার নির্দেশে কোনো কি কাজ করলে। দুই, তারপরে হচ্ছে যে যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ আছে। তিন, 4 নাম্বার, আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। এই 99 ধারায় কয়টা আছে? তো এই জায়গায় এসে যে আপনি শুধু পড়তেছেন তা না, আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন এই জায়গা কিন্তু আপনার 70% পড়া হয়ে যাচ্ছে, আর বাসায় যায় খালি একটু দেখবেন। কি তানবীর, 96টা 99 পর্যন্ত বলেন, বই দেখবেন না, এই জায়গায় নায়ক মনে করেন, বলেন। হ্যাঁ, আর 97 আবার তাকায়, 97 কি বলেন? কি দেহ এবং সম্পত্তি? নিজের দেহ রক্ষা করতে পারবে, অন্যের দেহ রক্ষা করতে পারবে, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এটা কত? 97। 98 বলেন। পাগল, উন্মাদ, শিশু, এরাও যদি আপনারে আঘাত করতে আসে তাদের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে। কত? 98। 99 কত বলেন? অধিকার থাকবে না। থাক, 4টার বড় লাগবে না, হবে না, নেই। আসেন আমরা চলে আসি পরে। ধন্যবাদ। আহ তারা 100 আর 103 ডিভিআই, ব্যক্তিগত প্রতিরক্ষার প্রয়োগের মৃত্যু ঘটানো। এখানে বলেছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মানুষের মৃত্যুও ঘটালে কি হবে না? অপরাধ হবে না। কিন্তু কোন কোন ক্ষেত্রে সেটা আমরা একটু দেখব। শরীরের, বল দিবেন, শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা 100 ধারায় বলা হয়েছে। মানে আপনি শরীর রক্ষার্থে, শরীর মানে কার শরীর? আমার শরীর, অন্য শরীর, নিজের শরীর বা অন্য শরীর রক্ষার জন্য কখন আক্রমণকারীর মৃত্যু ঘটাইলেও আমার অপরাধ হবে না, এটা বলেছে কত ধারায়? 100 ধারায়। এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা কত? 103 ধারা। নিজের সম্পত্তি বা অন্য সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যখন আক্রমণকারীর মৃত্যু ঘটাইলেও অপরাধ হবে না, এটা বলেছে কততে? 103। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে শরীর রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় কোন কোন ক্ষেত্রে? কত দ্বারা? 100 দ্বারা। সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায়, নিজের সম্পত্তি অন্য সম্পত্তি, কোন কোন ধারায়? 103। প্রথমে আমরা চলে আসি 100 দ্বারা, দেখেন। মিঠুন বিশ্বাস, সোহেল ল এডুকেশন নামক একটা বইয়ে 92 ধারায় 5টা ক্ষেত্র উল্লেখ করা আছে। আমরা কি পড়ি আর আপনি কি প্রশ্ন করেন? আর সোহেল ল এডুকেশন হোক, বিথিকা ল এডুকেশন হোক, আর অন্য কেউ হোক, এই প্রশ্ন আমারে করেন কেন? জগতের সব তো আমি জানি না ভাই। আমি পড়াই আইন পাঠ, ফেয়ার অ্যাক্ট ফলো করে। আপনি যদি বলতে পারেন যে স্যার ফেয়ার অ্যাক্টে এই কথা আছে, আইন পাঠে এই কথা আছে, এটা মানা যায়। কিন্তু কোন জায়গায় কি বই আছে এটা তো আমার দরকার নাই। এই ধরনের কোনো কিছু কোনো বইয়ের কোনো কথা বলবেন না। আর যে যেটা পড়াচ্ছি সেই সময় সেই রেফারেন্স দিবেন, অন্য কিছু তুলেন কেন? সোহেল লয়ের কাছে যাই জিজ্ঞেস করেন সে 5টা লেখছে কেন। আমি কি তার মনের কথা জানি? দেখেন,
আর যতকাল আপনি এই সোহেল ল, পারভীন ল, তারপরে এই অন্য ল টল সেগুলো দেখবেন, যতকাল তারপর দিকে মনোযোগ থাকবে ততকাল পাস করতে পারবেন না। আপনি বড় ফোকাস করতে পারবেন। আমি পড়াচ্ছি, দেখেন কি আর যে মিনিল স্কুল পড়েন সে বিহার দেখেন, মানে আপনার রেফারেন্স বুক কোনটা? যে কোনো একটা গাইড বই পড়েন, আমি তিন পার্ট পড়াই, তার মানে এই লেভেল করতে হবে। তাই তিন পার্ট মানে যে কোনো একটা বই পড়েন, সাথে সাথে রেফারেন্স কি বের এক, বের একটারও দরকার নেই। আপনার যদি পাস করা হয়, বেশি পাণ্ডিত্য যাই করতে গেলে দেখবেন। আর আপনার যদি পাস করা উচিত হয় তাহলে কি দরকার নাই। এক, তাহলে আপনি ওই আপনার বইতে আমি এই যে দেখেন আপনার এক কোশ্চেন 5 মিনিট নষ্ট হলো আর কি। যে বিষয়টা বলি আর কি, যে আপনার টেবিলে 5টা বই আছে, দেখবেন 10টা বই আছে, যার টেবিলে 10টা বই আছে সে একটা বই ভালোভাবে পড়ে নাই। যার টেবিলে 10টা বই আছে, 10টা গাইড বই আছে, একটা বইও ভালোভাবে পড়ে নাই। তো আমার তো দরকার পাস করা, যে কোনো একটা বই পড়লেই আমার কি হয়ে যাবে ইনশাল্লাহ। জি। স্যার, স্যার 18 মিনিটের 1 মিনিট কথা বেজে বেজে কেটে কেটে আসছে স্যার। কামরুজ্জামান ভাই, ওই কথাগুলো আমাদের আপনার না শুনলেও হবে, ওগুলো পড়া ছিল না। গ্রুপে অনেক সমস্যা হয়, ওইটাই বেশি শোনা দরকার ছিল রে ভাই। এটা আমি কই, শোনেন, সোহেল ল নামের একটা বইয়ে 92 ধারায় 5টা পয়েন্ট উল্লেখ করছে। তো সেই স্টুডেন্ট স্যারকে জিজ্ঞাসা করছে যে স্যার ওইখানে আমার জানা নাই, ওনার মনের কথা আমিও জানি না। তো আমি রেফারেন্স দেই আইন পার্ট এবং হলো বেয়ার অ্যাক্ট। তো আইন পার্টে যদি কিছু পান বা বেয়ার অ্যাক্টে যদি কিছু পান যে মিলে না বা আপনার মনে খটকা লাগে, এই বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন। আর আপনার টেবিলে 5টা গাইড বই থাকতে পারে, 10টা গাইড বই থাকতে পারে, যার টেবিলে যে কয়টাই থাক, যার টেবিলে যত বেশি বই থাকবে সে তত বেশি বই কম পড়বে। যত কম বই থাকবে। আচ্ছা, আমরা 100 দ্বারা দেখি, দেখেন ভাই আমাদের সময় কম, টেকনিক্যালি আগাইতে হবে, পাস করতে হবে, শেষ করতে হবে। দেখেন তারা 100 অনুযায়ী নিম্নলিখিত গোল দেন 6টা ক্ষেত্রে। শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। কয়টা ক্ষেত্রে? 6টা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আহ শরীর রক্ষার্থে কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটাইলেও অপরাধ হবে না? কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে। কত দ্বারাই? 100 দ্বারা। এই 6টা ক্ষেত্রে আমরা দেখি, দেখেন এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে, মানে আপনার একজন এমন একটা আক্রমণ করেছে যাতে আপনি আপনার মারা যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়, শুধু আপনি না, অন্য কেউ হতে পারে। আচ্ছা, এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে, মানে আপনার শরীর বা অন্য শরীরের উপর এমন আক্রমণ করেছে যাতে গুরুতর জখমের আশঙ্কা সৃষ্টি করে। তাহলে গুরুতর জখমের আশঙ্কা সৃষ্টি করলেও আপনি কি হবে, মানে তার মৃত্যু ঘটাইলে এটা কি হবে না, অপরাধ হবে না। তারপরে দেখেন 3 নাম্বার, দেখেন ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, এটা যাকে ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ করেছে সে যদি আক্রমণকারীকে হত্যা করে তার কি হবে না, অপরাধ হবে না। অথবা সে হত্যা না করলেও তাকে যদি কেউ বাঁচাতে এসে ওই ধর্ষণের আক্রমণকারীকে কি করে, হত্যা করে, কি হবে না, অপরাধ হবে না। তাহলে আমরা এইভাবে মনে রাখবো: 1 নাম্বার মৃত্যুর আশঙ্কা, 2 নাম্বার কি গুরুতর আঘাতের আশঙ্কা, 3 নাম্বার কি ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। 4 নাম্বার দেখেন যে অপ্রকৃত কাম লালসার গ্রাটিফাইং আনন্যাচারাল লেস্ট অভিপ্রায় নিয়ে আক্রমণ। অপ্রকৃত কাম লালসা মানে ধর্ষণের মতোই একটা অপরাধ, অপ্রকৃত কাম লালসা। যদি একজন আর একজনকে অপ্রকৃত কাম লালসা নিয়ে আক্রমণ করে সেটাও কি হবে না, মানে তারে মৃত্যু ঘটাইলে অপরাধ হবে না। 5 নাম্বার দেখেন মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। এই প্রতিটা অপরাধ আমরা সামনে বিস্তারিত পড়বো। মনুষ্যহরণ বা অপহরণ মানে মানে হলো যে একজন ব্যক্তিরে তার সম্মতি ছাড়া বা তার অভিভাবকের সম্মতি ছাড়া
কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে তুলে নিয়ে গেছে। তো মনুষ্যহরণ বা অপহরণের অভিযোগ নিয়ে আক্রমণ করলেও কি করা যাবে? আক্রমণকারী মৃত্যু ঘটাইলে সেটা কি হবে না? অপরাধ হবে না। তাহলে আবার পাঁচটা বলি: মৃত্যুর আশঙ্কা, গুরুতর আঘাতের আশঙ্কা, ধর্ষণের আশঙ্কা, অপ্রকৃত কাম লালসার আশঙ্কা, 5 নম্বরে কি? অপহরণ বা মানে মনুষ্যহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। আমরা 6 নম্বরে চলে আসি। দেখেন 6 নম্বর, যে অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যেক্ষেত্রে তিনি মনে করে, আন্ডারলাইন করবেন, যে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন। অবৈধ আটক কাকে বলে এটা আমরা সামনে পড়বো। 340 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে যে যখন কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটক রাখে, সে কোথাও যেতে পারতেছে না, এই রুমের মধ্যে আটক রাখা হলে কি? অবৈধ আটক। একটা বাড়ির মধ্যে আটক রাখা হলে কি? অবৈধ আটক। তো যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখা হয়েছে এবং যেখানে বোঝা যাচ্ছে যে সে অ্যাকচুয়ালি পুলিশের কোনো কি পাবে না, সম্ভাবনা পাবে না, তাহলে সেই ক্ষেত্রেও ওই আক্রমণকারীর যদি মৃত্যু ঘটায় কি হবে না? অপরাধ হবে না। তাহলে এই 6টা আমার মনে রাখতে হবে। 100 ধারায় কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটাইলে অপরাধ হবে না? 6টা। 6টা কি কি বাঁধন বলেন তো? মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কা, ধর্ষণের আশঙ্কা, অপ্রকৃত কাম লালসার আশঙ্কা, অপহরণ আর একটা কি? আটক। অবৈধ আটক, যেখানে পুলিশের আশ্রয় লাভের কি নাই? পুলিশ তো বলে নাই সরাসরি, মানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ নাই। এই 6টা আমাদের রাখতে হবে। কি রুবেল? হ্যাঁ, হতে পারে। জি, দেখেন, সরকারি কর্তৃপক্ষ মানে যে কোনো কেউ হতে পারে। দেখেন ধারা 103, যে সকল ক্ষেত্রে বল দিবেন সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য। মানে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যখন আপনি কারো মৃত্যু ঘটাইতে পারেন। এই তানবীর, মানে একটু মাঝে মধ্যে ফাও কথাও বলা লাগে। এই আপনি যে বললেন যে বাংলা সিনেমায় নায়ক বেশি করে ফেলে, তা নায়িকারা যখন আক্রমণ করে, নায়ক কি কারো হত্যা করছে এই পর্যন্ত দেখছেন? তা আক্রমণ যদি হত্যা হত্যা করে বলে তার অপরাধ হয়েছে কিনা নায়কের? ধরেন জনকে তুলে নিয়ে যাচ্ছে অপহরণের উদ্দেশ্যে, এখন তাদের যে যদি একজন বাঁচায়, ধরেন তানভীরই বাঁচালো এবং তানভীর বাঁচাতে গিয়ে তারা হত্যাও করে ফেলছে, বলেন তো তানভীর অপরাধ হয়েছে কিনা? কারণ সে তো অপহরণ করতেছিল, মৃত্যু ঘটানো, কি হবে না? অপরাধ হবে না। তবে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা 302 ধারাই হবে, বুঝেন কিনা? কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আমি তারে বাঁচানোর জন্য এটা প্রয়োগ করেছিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, 103 ধারা দেখেন। 103 ধারা অনুযায়ী নিম্নলিখিত বললেন 4টা ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। কয়টা? 4টা। এই জায়গা দেখেন, দস্যুতা বা রবারি। এ জায়গায় ডাকাতি বলে নাই, কেন বলে নাই আমি জানি না, ব্যাখ্যারও সময় নাই। কি বলেন? দস্যুতা বা রবারি। অর্থাৎ যদি দস্যুতা করতে আসে তাহলে তাদের মারলে কি হবে না? অপরাধ হবে না। রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ, এটা আন্ডারলাইন করেন। অনেক সময় আপনারা শুধু অপথে গৃহপ্রবেশ উত্তর দাগান, বাট অপথে গৃহপ্রবেশ শুধু হলেই হবে না, কখন হইতে হবে? রাত্রে হলে হতে হবে। আচ্ছা, রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। আচ্ছা, তারপরে 3 নম্বর দেখেন, বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে বল দিয়েন অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন, মিসচিফ। বাসগৃহে মানে যেখানে লোকজন কি বাস করে, আর সম্পত্তি সংরক্ষণের জন্য যে ব্যবহৃত স্থান সেখানে যদি অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন করে, তাদের কি ঘটানো যাবে? মৃত্যু ঘটানো যাবে। কিছুদিন আগে ঢাকা শহরে ওই যে গাজী টায়ার টিউবের কোম্পানিতে ধরেন আগুন ধরে দাউ দাউ করে জ্বলছে, বা 5-6 মাস আগে বা বছর খানিক আগে আমাদের প্রায়ই শোনা যেত অমুক অমুক জায়গায় আগুন ধরছে। তাহলে যদি জানা যেত যে এই অগ্নি সংযোগটা কারা করেছে, বা যারা যখন ওই অগ্নি সংযোগটা করতেছিল তাদের হত্যা করলেও কি হবে না? অপরাধ হবে না। আচ্ছা, চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের ভীতি যা মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। এটা হলো যে বিষয়টা এরকম যে আপনি চুরি
ক্ষতি বা অনধিকার প্রয়োগের সংগঠনকালে যদি আপনি মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখান, তাহলে সেই ক্ষেত্রেও কি হয়ে যাবে, তার মৃত্যু ঘটালে এটা কি হবে না, অপরাধ হবে না। তাহলে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, চারটা অপরাধের ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে তাদের যদি অপরাধ তাকে, যে আক্রমণকারীকে যদি মেরেও ফেলে, মানে মৃত্যুও ঘটায়, তথাপি সেটা কি হবে না, অপরাধ হবে না। দস্যুতা, তারপরে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থানে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন, আর চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের সময় যদি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায়, সেই ক্ষেত্রেও তার মৃত্যু ঘটাইলে অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে দেলোয়ার বলেন তো, যে কয়টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটাইলে অপরাধ হবে না? আপনারা কি সবাই দেলোয়ার? আপনারা কমান্ড ফলো করেন না? দেখেন, শরীর রক্ষার্থে 6টা, সম্পত্তি রক্ষার্থে কয়টা, একটা। যদি বলে সর্বমোট কয়টি ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটাইলেও অপরাধ হবে না, 10টা। যদি বলে শরীর রক্ষার্থে কয়টা, 6টা। সম্পত্তি রক্ষার্থে কয়টা, 4টি। মোট কয়টা, 10টা। এই বিকাশ সাহেব, এই বলেন তো, শুধু কি নিজের শরীর, অন্যের শরীর, শুধু কি নিজের সম্পত্তি, নিজের সম্পত্তি প্লাস কি অন্যের সম্পত্তি? যদি এরকম, বিকাশ সাহেব একটা প্রশ্নের উত্তর দেন, যদি এরকম প্রেক্ষাপট তৈরি হয় যে আপনার বাসায় ডাকাত আসতেছে, তো এমন সময় পুলিশের খবর দেওয়ার সুযোগ আছে এবং পুলিশ ইচ্ছা করলে বাঁচাইতে পারে, কিন্তু আপনি পুলিশকে খবর না দিয়ে নিজে গুলি করে ডাকাতকে মেরে ফেলছেন, এই আপনি আত্মরক্ষার সুবিধা পাবেন কিনা বলেন? কত, কোন ধারায় বলতে পাবেন না, কোন ধারায় বলতে বলেন? ওই যে 99, সরকারি কর্তৃপক্ষের কাছে যদি কি আশ্রয় লাভের সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। মাসুদ সামলাইতে পারি নাই, বলে ফেলছে। আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে ভাই এখানে আমরা কয়েকটা ধারা পড়লাম। দেখেন, আহ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কোনো কাজ অপরাধ না, কত দ্বারা, 93। আত্মরক্ষার অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্য সম্পত্তি, কত, 97। অপ্রকৃতস্থ পাগল শিশুর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে, কত, 98। চারটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, সরকারি কর্মকর্তা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি না করলে, 93, প্রথমটা। 2 নম্বরে বলতে সরকারি কর্মকর্তা নির্দেশে কোনো কাজ করলে, দ্বিতীয়টা। 3 নম্বর কি বলেছে বলেন, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকলে। 4 নম্বরে আঘাত যতটুকু, প্রতিঘাত কতটুকু, এটা বলছে কত, 93। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে মৃত্যু ঘটানো যায় নিজের ক্ষেত্রে, নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। শরীর রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় 100 ধারায়, কয়টা ক্ষেত্রে, 6টা। মৃত্যুর আশঙ্কা, গুরুতর আঘাতের আশঙ্কা, দর্শনের আশঙ্কা, অপ্রকৃত কাম লালসার আশঙ্কা, অপহরণের আশঙ্কা, অবৈধ আটক, যেখানে আপনার কিসের আইন, আইন সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ নাই। আর 103 ধারায় বলেছে যে সম্পত্তি রক্ষার্থে কয়টা ক্ষেত্রে, 4টা। দস্যুতা, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থানে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন, চুরি, মানে আপনার অনধিকার প্রবেশের ক্ষেত্রে যদি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা তৈরি করে, সেই ক্ষেত্রে, এই 4টা ক্ষেত্রে নাকি। ধন্যবাদ। এখন একটু দেখি, দেখেন যে যখন আত্মরক্ষার অধিকার শুরু হয়, ধারা 102 থেকে 105, যখন আত্মরক্ষার অধিকার শুরু হয়, এই কথাটার অর্থ কি? মানে, মানে আপনি কি, আপনার একজন ঘুষি দিতে আসছে, এখন আপনি কি ঘুষি খাইয়ে ঘুষি দিবেন, তাকে ঘুষি খাওয়ার আগে ঘুষি দিবেন? মানে আপনি অধিকারটা কখন প্রয়োগ করতে পারবেন, যখনই আশঙ্কা তৈরি হয়। শরীরের ক্ষেত্রে বলেছে 102 ধারায়, যে শরীরের ক্ষেত্রে যখনই আপনার আশঙ্কা তৈরি হবে, তখনই আপনি ঘুষি দিতে পারবেন বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, এটা বলেছে কত, 102। আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও যখন আপনার আশঙ্কা তৈরি হয়, তখনই আপনি এই অধিকারটা প্রয়োগ করতে পারবেন, এটা কত, 105। অর্থাৎ শরীরের ক্ষেত্রে কখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, আশঙ্কা দেখার সাথে সাথে, কত ধারা, 102। আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন,
আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে কত দ্বারা? 105। ধন্যবাদ। দেখেন, দেহের প্রতি আত্মরক্ষার অধিকার দেহের প্রতি বিপদে যুক্তিসঙ্গত আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে শুরু হয় কত দ্বারা? 102। সম্পত্তির প্রতি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন সম্পত্তি বিপন্নকারী যুক্তিযুক্ত বিপদের আশঙ্কা দেখা দেয় তখন থেকে শুরু হয় কত দ্বারা? 105। কি নাই আপনাদের বইতে? সব আছে না? তাহলে আবার কি এদিক সেদিক তাকান কে? আচ্ছা, এখানে একটা উদাহরণ লেখেন। ধারা 106 দিয়ে আপনারা সবাই একটু বইতে লেখেন। ধারা 106 দিয়ে লেখেন। লেখেন, সরাসরি বইয়ের উদাহরণ আর কি মনে রাখা দরকার, আমাদের লিখিত পরীক্ষার সময় আসতে পারে। আপনাদের বইতে আছে? আচ্ছা, না যার নাই সেই লেখেন। লেখেন যে ক কে, করিমকে লেখেন। করিমকে করিমকে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে। করিমকে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে। করিম তাদের প্রতি গুলি বর্ষণ না করলে করিম তাদের প্রতি গুলি বর্ষণ না করলে কার্যকরভাবে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে না। কার্যকরভাবে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে না। দাড়ি। কিন্তু গুলি বর্ষণ করলে কিন্তু গুলি বর্ষণ করলে কয়েকটি নির্দোষ শিশুরও ক্ষতি সাধনের আশঙ্কা থাকে। কিন্তু গুলি বর্ষণ করলে কয়েকটি নির্দোষ শিশুরও ক্ষতি সাধনের আশঙ্কা থাকে। আশঙ্কা থাকে যেহেতু শিশুগুলো উক্ত ব্যক্তিদের সাথে মিশে রয়েছে। যেহেতু শিশুগুলো উক্ত ব্যক্তিদের সাথে কি রয়েছে? মিশে রয়েছে। দাঁড়ি। এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে করিম যদি গুলি বর্ষণ করে এবং তার ফলে কোনো শিশু যদি এবং তার ফলে কোনো শিশু যদি ক্ষতিগ্রস্ত হয়
ক্ষতিগ্রস্ত হয় তবুও করিমের কোনো অপরাধ হবে না, তবুও করিমের কোনো অপরাধ হবে না। একটু সালাম আলাইকুম বুঝেন। স্যার। ক্ষতিগ্রস্ত বলতে যদি মৃত্যুবরণ করে? তবুও করিমের কোনো অপরাধ হবে না। আমি একটু ব্যাখ্যা দেই, শুনেন। করিম রে একদল লোক খুন করার জন্য তাড়া করে। এখন আমারে যদি মানে করিম রে যে খুন করার জন্য তাড়া করছে, বলেন তো করিম যদি তাদেরকে কোনো হত্যা করে অপরাধ হবে কিনা? কারণ খুনের আশঙ্কা তৈরি করলে তারে খুন করলে অপরাধ হবে না। কত ধারায় বলেছে? 100 ধারায়। এখন 100 ধারা। এখানে বলেছে যে করিম রে যখন তারা হত্যা করার জন্য তাড়া করছে, তাহলে করিম গুলি বর্ষণ ছাড়া আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা করিমের পক্ষে সম্ভব না। এখন গুলি বর্ষণ করতে গিয়ে সে দেখো যে ওই হত্যাকারী দলের সাথে, হত্যা যারা করবে তাদের সাথে একদল শিশুও মিশে আছে, শিশু। তা এখন করিম যদি গুলি করতে যায়, তাহলে এই সম্ভাবনা দেখা যায় যে ওই হত্যাকারীদের সাথে সাথে কোনো শিশুও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু গুলি না করলে করিম নিজের বাঁচার কোনো সম্ভাবনা নাই। এখন গুলি করছে, ধরেন কোনো একজন শিশু মারা গেছে বা কোনো একজন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বা একের অধিক হতে পারে, তো এই ক্ষেত্রে করিমের কোনো কি হবে না, অপরাধ হবে না। বাট করিমকে অবশ্যই দেখাতে হবে যে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে এই অধিকারটা প্রয়োগ করেছে এবং তার কাছে এই গুলি করা ছাড়া নিজেকে বাঁচানোর মতো আর কোনো পন্থা ছিল না। এটাই বলেছে কত ধারায়? 106 ধারায়। আপনাদের লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো যতগুলা পড়লাম ধারা, এগুলা পড়লে ইনশাল্লাহ হবে। আমরা এখানে 1 নাম্বার প্রশ্নটা পড়ি। বিগত বছরের প্রশ্ন দেখেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন ক্ষেত্রে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়? অপরাধমূলক অনুপ্রবেশ, ইভটিজিং, আঘাত, অপহরণের অভিপ্রায়। কোনটা বলেন? অপহরণের অভিপ্রায়। তো এখানে যে ধরনের প্রশ্ন আছে এগুলো সব পারবেন ইনশাল্লাহ। আহ বিশেষ করে একটা ভালো প্রশ্ন এসেছে যে 3 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 2012 সালের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যে আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হতো, আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হতো, আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো। এই তিনটাই আছে কত ধারায় বলেন? 100 ধারায়। আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে যেত, এইটা কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে না। এটাই কারণ 100 ধারায় ওই তিনটা আছে, কিন্তু এই 4 নাম্বারটা কিন্তু নাই। 4 নাম্বার প্রশ্নটা দেখেন যে দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? মানহানির ক্ষেত্রে যায় না, শুধু আঘাতের ক্ষেত্রে যায় না, রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে কি যায় না, রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ এই ক্ষেত্রে কিন্তু কি বলেন যায়। তো সেলফ প্র্যাকটিসের প্রশ্ন যদি দেখি যে দণ্ডবিধির কত ধারায় আত্মরক্ষার অধিকার সম্পর্কে আলোচনা করছে, কত ধারায়? 96 থেকে কত বলেন? 106। আর অন্যান্য যা যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। 7 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 7 নাম্বার যে ক তার প্রতিবেশী খকে একটি পুরাতন বাড়িতে আটকায় রাখছে। ক তার নিকট থাকা একটি ছুরি দিয়ে ক কে আঘাত করলে ক গুরুতর জখম হয়। এখানে ক গুরুতর জখম হয়েছে আর কি। এখানে ক্ষয়ের অপরাধ হলো, এখানে কয়ের অপরাধ না, এখানে কি হয়েছে? ক্ষয়ের অপরাধ হলো। ক কোনো কি করে নাই, অপরাধ করে নাই, কিন্তু প্রশ্নে আছে কয়ের অপরাধ হলো। প্রশ্নে হওয়া উচিত ছিল কি বলেন? ক এর অপরাধ হলো, কারণ ক তো আটকায় রাখছে, তার তো অপরাধ অবশ্যই হয়েছে। এগুলাই আমরা চলে আসি অপরাধের প্ররোচনা। এই যে আমরা
73 থেকে 106 পর্যন্ত দুই একটা ধারা পড়ি নাই। এই দুই একটা ধারা ছাড়া বাকি যে ধারা আছে কেউ বলতে পারবেন? আচ্ছা, আর কে কে পারবেন দেখি বলেন। আরিফ সাহেব পারবেন? তানভীর পারবেন? বিকাশ সাহেব? শুনেন, আপনাদের সবার কাছে কাগজ আছে? দেখবেন না? আপনার সময় হলো 15 মিনিট। 73 থেকে 106 আমার লিখে দেখান, অনলাইন অফলাইনে যারা আছেন। বিস্তারিত লেখা লাগবে না, জাস্ট এমনি লিখে দেখান। কাগজ আমি দিচ্ছি, কাগজ না থাকলে আমি দিচ্ছি, সমস্যা নাই। অনলাইনে যারা আছেন তারাও ছবি তুলে দিবেন। বই টই কিছু দেখবেন না, বই টই কিছু দেখবেন না। যার যার যতগুলো ধারা মনে থাকে সেইগুলা। আর যার যার কাগজ নাই তাদের দ্বারা আমি দিচ্ছি। 15 মিনিট সময়, এখন আপনি যেভাবে পারেন।